আসসালামু আলাইকুম। সিএমজি বাংলা এবং রেডিও টুডের বিশেষ লাইভ আয়োজন হ্যালো চায়নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রওজায়ে জাবিদা ঐশী। আ সিএমজি বাংলা এবং আ রেডিও টুডের যৌথ আয়োজনে আপনারা জানেন, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা প্রতি মাসেই এমন একটি লাইভের আয়োজন করে থাকি এবং আমাদের এই লাইভটি কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারের পাশাপাশি এটি রেডিও টুডেতেও সরাসরি সম্প্রচার হচ্ছে। কাজেই আমরা কিন্তু আমাদের দর্শক এবং শ্রোতা উভয়কে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আপনারা হয়তো এরই মধ্যে দেখেছেন আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে তারুণ্য ভাবনা ২০২৬। তো আমাদের সাথে ২ জন তরুণ প্রতিনিধি আছেন। আমরা তাদেরকে পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে আমাদের আজকের এই লাইভে আছেন সর্বমিত্র চাকমা, কার্যনির্বাহী সদস্য ডাকসু, এবং আমাদের সাথে আছে ফারহান সাদিক, কন্টেন্ট ক্রিয়েটর। আপনাদের ২ জনকে আমাদের হ্যালো চায়নার এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন যে আমরা প্রত্যেক সপ্তাহেই প্রতি মাসেই এই যে আয়োজন করে থাকি, এটি আপনারা রেডিও টুডের ফেসবুক পেজ এবং রেডিও টুডেতে আপনারা শুনতে পান। এর পাশাপাশি সিএমজি বাংলা, সিএমজি ঢাকা স্টুডিও এবং সিআরআই বাংলাতে আপনারা কিন্তু আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের যে অতিথি আছে আমরা তাদের কাছে যেতে চাই। প্রথমে আসলে আমি সর্বমিত্র চাকমা আপনার কাছে একটু জানতে চাই, কারণ আপনারা ২ জনেই এই বছরের শেষে আপনারা চীনের ইউনান সফর করেছেন। তো আচ্ছা, চীনের ইউনান সফর করেছেন আমাদের এই ২ জন অতিথি। আপনারা একটু চীন ভ্রমণ নিয়ে আপনাদের কাছে শুনতে চাইবো। নতুন বছর কিভাবে শুরু করলেন আসলে? একটি দেশ ভ্রমণ, পাশাপাশি হচ্ছে নতুন বছর শুরু হওয়া। সবকিছু মিলিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো, সর্বমিত্র চাকমা। আচ্ছা, বেসিক্যালি যেহেতু একটা দায়িত্বশীল পর্যায়ে আছি, একদম বলা যায় যে শিক্ষার্থীদের প্রতিনিধি। আবার কথা আছে যে ডাক্তার কোনো ফান্ড নেই। এখন অনেকের ভাবনা যে এই যে আপনার আ চীনে ঘুরে আসলো, চায়না গিয়ে ঘুরে আসলো এবং ৭ দিন থাকলো, ঘুরলো ফিরলো। এই ফান্ডিং কার? আমার আসলে ছোটবেলা থেকেই এরকম একটা স্বপ্ন ছিল। আ যে কোন একটা দেশ, কোন একটা সংগঠন বা কেউ নিজের টাকায় সেখানে ঘুরাবে, নিজের টাকায় রাখবে, নিজের টাকায় খাওয়াবে, আবার হাত খরচও কিছু দিবে। তো যাই হোক, সেই স্বপ্নটা আসলে খুব আ অলীক স্বপ্ন ছিল। কারণ এরকম স্বপ্ন খুব একটা বেশি বাস্তবায়ন হয় না বা বাস্তবে সেরকম ঘটতে দেখা যায় না। কিন্তু তারপরে আপনার যে একটা সুযোগ চলে আসলো যে আপনার আ নিজের পকেট থেকে খুব একটা বেশি হাত খরচ বাদে আর কোনো খরচ করা লাগবে না। হোটেলে থাকার টেনশন নাই। আপনার ঘোরাফেরার জন্য কোনো টেনশন নাই। কোথায় ঘুরবো, আজকে কোথায় যাবো, কালকে কোথায় যাবো, কোনো প্ল্যানিং এর টেনশন নাই। আ মানে একদম টোটাল আপনার তারা নিজেদের মতো প্ল্যান মাফিক তারা সবকিছু করছে, দাতন করছে, তারপর সেবা যত্ন করছে। সবকিছু each and everything. So আ এই জায়গা থেকে আমার ফ্যান্টাস্টিক লেগেছে। অ্যান্ড মানুষগুলোর ক্ষেত্রে যদি বলি, আমার তো একটা ধারণা ছিল যে মানুষগুলো একটু আ মেশিন টাইপের, যান্ত্রিক। ওই যে থাকে না যে একদম রোবটিক টাইপের কিছু পার্সন আমাদের আশেপাশে যে আ মানে খুব একটা বেশি হাসে না, খুব একটা বেশি কাঁদে না। তার তার আ মনে কোনো আনন্দ নেই, তার মনে কোনো দুঃখ বেদনা সেটাও নেই। শুধু কাজ বুঝে আর কাজ বুঝে। তো আমার চাইনিজ পিপল দের জন্য চাইনিজ পিপল দের ক্ষেত্রে আমার সেরকম একটা দৃষ্টিভঙ্গি ছিল যে দেশটা তো খুব উন্নত, প্রযুক্তির দিক থেকে অনেক দূরে এগিয়ে গেছে। সো তারা হয়তোবা মানুষগুলো খুব কাজপ্রিয় এবং কাজের জন্য তারা একদম নিজের যে মানুষ হিসেবে যে আমার একটা ইমোশন মিনস আপনার আবেগ থেকে শুরু করে আপনার আনন্দ, হাসি, খুশি, বেদনা সবকিছু। তারা এগুলো খুব একটা বেশি কাজ করে না। মানে এরকম একটা ধারণা, অদ্ভুত একটা ধারণা ছিল। বাট সেটা একদম খুঁজে গেছে। এই আরকি। আচ্ছা, আপনি বলছিলেন যে আ একটি দেশ ঘোরার ইচ্ছা এবং হচ্ছে আমন্ত্রণ বা কারো আমন্ত্রণে যাওয়ায় আসলে আপনাদেরকে কারা আমন্ত্রণ জানিয়েছিল বা আপনারা কিভাবে গিয়েছিলেন সেখানে? না, এটা ইউনিয়ন মিডিয়া গ্রুপের ছিল। অ্যান্ড আপনার ইউনিয়ন প্রভিন্সে আমাদের কুর্মিক শহর থেকে শুরু করে অল ওভার আমরা বিভিন্ন সিট আমরা ঘুরেছি। আ এই তো, এই আরকি। আচ্ছা, সর্বমিত্র, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু ফারহানের কাছে যেতে চাই। ফারহান, আমি আপনাকে
চীন সফর নিয়ে জানার আগে আমি একটু মানে আমার দর্শক বা শ্রোতা যারা আছেন তাদের মনেও হয়তো প্রশ্ন যে লিলিপুট ফারহান, যদিও আপনাকে লিলিপুট ফারহান নামেই বেশি মানুষ চেনে, এবং আপনি কিন্তু ফারহান সাদিক থেকে আসলে লিলিপুট ফারহান নামেই বেশি পরিচিত আমাদের বন্ধুদের কাছে। তো আচ্ছা, আমি একটু যদি জানতে চাই শুরুতেই যে আসলে লিলিপুট ফারহান কেন বেছে নেওয়া এই নামটা, মানে আপনি তো জলজান্ত একটা বড়সড় মানুষ, তাহলে লিলিপুট কেন বেছে নেওয়া, এই নামের সাথে এই ট্যাগটা কেন বেছে নেওয়া? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এখানে, ফার্স্ট অফ অল। আর হচ্ছে লিলিপুট নামটা, এটা আসলে সবাই জিজ্ঞাসা করে। আমি যেখানে কোনো সময় আমি যাই বা কোথাও কারোর সাথে দেখা হয়, অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি তো হাইট তো আপনার ভালোই লম্বা। আমার হাইট হচ্ছে 5 ফিট 10 অ্যারাউন্ড এমন আর কি। তো অনেকে বলে যে ভাই আপনাকে তো দেখে ভাবতাম যে আপনি ছোটখাটো হবেন, কিন্তু আপনি তো ভালো লম্বা। এটার কারণ কি? এটা ফার্স্ট অফ অল প্রথম রিজন ছিল যে আমরা ভিডিও গুলো ভাইন্স, ছোট ছোট ভিডিও করব, এটা একটা রিজন। যে এই জন্য লিলিপুট ফারহান দেও কন্টেন্টের কারণে। আর আরেকটা রিজন হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে বা এই সেগমেন্টটাতে অনেকে তো কাজ করে, অনেকেই আছে এমনকি মানে যারা এন্টারটেইনমেন্ট জনরাতে যারা কাজ করে, এই সেগমেন্টে যারা নাটক করে, মুভি করে, কন্টেন্ট বানায়, ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, তাদের মধ্যে আমি নিজেকে লিলিপুট হিসেবেই দেখি। লিলিপুট বলতে কি ছোট একজন ব্যক্তি হিসেবে দেখি। এত তারার মাঝে আমি একটা ছোট নক্ষত্র। বাট লিলিপুট নামটা শুনলে যেমন আমরা বুঝি যে ছোট কিছু একটা হবে, সো আই হোপ যে আহ, আমি নিজেকে সেভাবেই দেখি যে সবাই জানে ও ছোট, বাট এভরিওয়ান নোজ যে ও এক্সিস্ট করে। দ্যাটস ওয়াই এই নামটা দেওয়া আর কি। আচ্ছা, এবার আমার মনে হয় যে আমাদের দর্শক শ্রোতাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে, তাহলে তারা সেই উত্তর পেয়ে গিয়েছে। আপনার সেই যে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে পা রাখা সেই বিষয়টি সম্পর্কে জানতে চাইবো, তার আগে একটু ইউনান সফর নিয়ে জানতে চাই, আপনারা ইউনান সফর করে আসার পেছনের আচ্ছা, গল্প। ইউনান সফরটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ এর আগে আমি চায়নায় গেছিলাম সেপ্টেম্বর মাসে। তখন আমি গেছিলাম হচ্ছে আপনার ওটা গেছিলাম আইডিসিপিসি থেকে, ওদের চায়না যে কমিউনিস্ট পার্টি থাকে তাদের ওখান থেকেই যাওয়া হয়েছিল। তো সেখানে জেনে যেটা আমার হয়েছিল যে অনেক বেশি সেমিনারে আমি অ্যাটেন্ড করতে হয়েছিল। তো এবার যখন আমি ইউনান সফরে যাব ইউএনজি মিডিয়া গ্রুপের থেকে, তখন আমি ভাবলাম হয়তো বা এমন কিছু একটাই হবে, অনেক বেশি সেমিনার হবে, এক এক জায়গায় যেতে হবে, অনেকগুলো বক্তব্য শুনতে হবে। আসলে আমরা যারা ইয়াং জেনারেশন, আমরা এত বেশি সেমিনার বক্তব্য এত আমাদের ভালো লাগে না। আমাদের ভালো লাগে ঘুরবো ফিরবো, একটু আড্ডা হবে, চিল হবে, এটা আর কি। তারপরে দেখলাম যে ওখানে আমার বন্ধু মানিক যাচ্ছে, ডানা আপু যাচ্ছে, ম্যাম যাচ্ছে, আবার হচ্ছে সর্বমিত্র এবং রাফিয়া যাচ্ছে। তো আমরা সবাই ছোট মানুষ। তো আমি প্রথমত দেখলাম যে এখানে যে যাব, তো বেশি একটা টাকা পয়সা নিয়ে যাব না। যে এনে ওখানে ঘুরতে গেলে ঘোরাঘুরি হয় না, কম নিয়ে যেতে হবে। তো সবাইরাই বলছে যে এমন 1500 বা 2000 ইউয়ান নিয়ে গেলেই হবে। কিন্তু ওখানে যখন আমরা গেলাম, ইউনান মিডিয়া গ্রুপের প্রথম দিনই আমাদের ঘুরতে নিয়ে যাওয়া হলো একটা ফুলের মার্কেটে। ওখানে যে আমরা ফুল কিনছি অনেকে এক গাদা করে। এরপরে আমরা যত জায়গায় গেছি, দ্বিতীয় দিন আমরা শুধু মার্কেটেই ঘুরছি। দ্বিতীয় দিন মানে আমি ভাবিও নাই যে এমন হবে। তারপরে আমরা যত জায়গায় গেছি, আমরা ঘুরছি অনেক। আমরা কোনো কোনো জায়গায়, আমরা চাংখার একটা পার্কে গেছি, সেই পার্কটাও ছিল অসাধারণ। আমরা গেছি ইউনান ইউনিভার্সিটিতে, সেটা ছিল অসাধারণ। আমরা গেছিলাম আবার একটা জায়গায় সিগাল দেখতে। সো প্রত্যেকটা জায়গায় ছিল অনেক বেশি সাজানো গোছানো এবং আর কি। মানে হচ্ছে এই যে যে ছবিটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা ছিল একটা মার্কেটের মধ্যে। এখানে যে আমি মনে হয় আমার পরিবার, শ্বশুর শাশুড়ি সবার জন্য শাল কিনছি, মানে চাদর কিনে ভরিয়ে ফেলছে। এমনকি সর্বর মিত্র রয়েছে, ওর তো জুতাই কিনছে মনে হয় 10 জোড়া, যদি সর্বর কাছে জিজ্ঞাসা করা হয়। তো ওখানে ঘোরা, ওখানকার কালচার সবগুলো তো আমরা দেখছি। এমনকি এবার আমাদের অনেক বেশি এনজয় করতে পারছি আমরা, কারণ আমাদের সাথে যে ম্যাম গেছিল, ম্যাম ছিলেন চাইনিজ টিচার, তিনি চায়নায় কথা বলতে পারতেন চাইনিজে। আমাদের সাথে মানিক ছিল, ও একটু একটু পারতো, আমি এইচএসকে ওয়ান স্টুডেন্ট, তো আমি একটু একটু পারি। তো যেটা হতো যে আমাদের সবকিছু ইজি করে দিত ম্যাম। তারপরে মানিক ছিল একটু, আর আমাদের সাথে একটা ওয়াং নামে একজন ব্যক্তি ছিল যে হচ্ছে আমাদের ট্যুর গাইড। সে ওয়াংও অনেক বেশি, মানে ওয়াং এর সাথে আবার ওই যে সর্বমিত্রর সাপে নেউলে সম্পর্ক হয়ে গিয়েছিল, কারণ সর্ব সবসময় হারিয়ে যেত। তো সব আমরা বলবো, কিন্তু শর্টে যদি বলি, ইউনানটা ছিল আমাদের ঘোরা একটা মনে করো স্বপ্নের ট্যুর যেমন থাকে, এমন একটা, মানে খুব মজা হয়েছে ওখানে যে আমাদের। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আরো যে বললেন যে আরো গল্প আছে, আমরা মজার মজার কিছু গল্প আরো শুনবো। তো তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে আজকের তারুণ্য ভাবনা 2026-এর যে বিষয়, এটি নিয়ে যদি একটু বলেন যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে কি আপনার যে পেশা বা সেই পেশার জায়গা থেকে কি আপনি আহ, মানে একজন তরুণ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ নিয়ে আসলে আপনার ভাবনা কি?
আচ্ছা, খুবই ভালো কোয়েশ্চেন। আমি আসলে সাধারণত একটু জ্ঞানমূলক কথাবার্তা কম বলি। জেনারেলি আমার আশেপাশে যারা থাকে ওদের সাথে আমি শেয়ার করি, কিন্তু এমন পাবলিক প্ল্যাটফর্মে জেনারেলি বলা হয় না। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার ভাবনা, যেটা তারুণ্য ভাবনা, যেটা নিয়ে প্রথমত হচ্ছে একটু বিষয়টা একটু মজার হতে পারে, এভাবে বলা যায় কিনা, বাট আমার কাছে মনে হয় যে আমাদের দেশে বা আমাদের এই আহ, বিয়ে শাদীর যে বিষয়টা, এটা একটু লেটে হয়। ফার্স্ট অফ অল এটা একটু মজার বিষয় যদিও, কিন্তু এটা যদি এইচএসসির পর পরই করানো যেত তাহলে একটু বেশি ভালো হতো। তাহলে ছেলে মেয়েরা কাজে বেশি ফোকাস হতে পারতো। এটা একটা ফান অ্যাপার্ট, ফান কোয়েশ্চেনের বাইরে যদি আমি কিছু বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা গতানুগতিক ধারার মধ্যে আমরা 25-26 বছর পর্যন্ত একটা পড়াশোনার মধ্যেই থাকি। ভাবি যে 26 বছর বয়স আসলে তারপরে আমরা চাকরি বাকরি এগুলো নিয়ে অনেক খোঁজ করতে থাকবো। এরপরে 26 থেকে 30-35 পর্যন্ত আমরা খুঁজতে থাকি। এই যে একটা হিউজ একটা সময় আমাদের নষ্ট হচ্ছে, এই জায়গাটাতে আমার মনে হয় স্টুডেন্ট থাকা অবস্থায় একটা স্টুডেন্টের একটা ভাষা শেখা উচিত এক্সট্রা। যে কোনো ভাষা হতে পারে, সেটা জাপানিজ হতে পারে, চাইনিজ হতে পারে, সেটা হতে পারে হিন্দি, সেটা হতে পারে উর্দু, সেটা হতে পারে আরবি, এনিথিং, স্প্যানিশ। এই ভাষাগুলো তার ইউনিভার্সিটি লাইফে শেখা উচিত। আমি এই যে আমার ভার্সিটি লাইফ শেষ হওয়ার পরে আমি এটা শেখা শুরু করছি। এটা শেখা উচিত কোন একটা স্কিল, সেটা হতে পারে ভিডিওগ্রাফির স্কিল, সেটা হতে পারে সে কালচারাল অ্যাক্টিভিটিস, সেটা হতে পারে সে যদি মনে করে যে কোনো একটা সে পলিটিক্স করবে, হি মে, বাট কিছু একটা করা উচিত। তার হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকা উচিত। তার দেখা গেল এডিটিং শিখতে পারে, সিনেমাটোগ্রাফি শিখতে পারে, অনেক রকমের কাজ রয়েছে যেগুলো সে শিখতে পারে, যেগুলো থ্রুতে সে আর্ন করতে পারে। আমরা শুধু মনে করি ইয়ুথ হিসেবে আমাদের কাজ হচ্ছে টিউশন করানো। এটা আমরা মনে করি যে আমি ভার্সিটিতে উঠলাম টিউশন করাবো, ইয়েস ইউ উইল ডু টিউশন, বাট তাছাড়াও দিনে 1 ঘন্টা বা আধা ঘন্টা অন্য একটা কাজে ব্যয় করা উচিত ব্রেনটাকে। তাহলে যেটা হবে 26-27 বছর আসতে আসতে সে বিভিন্ন অপশনস দেখতে পাবে। এটা উচিত, সে বিভিন্ন অপশনস দেখতে পাবে এবং তার একটু সার্কেল বাড়ানো উচিত, কিছু অন্যান্য সার্কেলের সাথে মেশা উচিত। আরেকটা বলবো যে যেগুলো হচ্ছে নেশা জাতীয় দ্রব্য যেগুলো আছে এগুলো থেকে একটু দূরে থাকা উচিত। মানে এটা অবশ্য বলে বোঝানো সম্ভব না। সৎসঙ্গে যদি ঘুরে বেড়ায় তাহলেই ভালো হবে। কিন্তু যদি কেউ মনে করে যে না স্যার এগুলো একটা কুলনেস, তাহলে অবশ্যই একটু ঝামেলা হয়ে যেতে পারে। সো আমার কাছে এই যে শর্টে যদি আমি বলি, একটা স্কিল শেখা, স্কিল শেখাটা মাস্ট। আর ইউনিভার্সিটি লাইফেই সেটা করা, তাহলে খুব ভালো হয়। মানে আপনি 2026-কে আসলে একটু নতুন ভাবে দেখছেন যে এই টার্গেট গুলো যদি একজন মানুষ নিতে পারে তাহলে তার লাইফস্টাইল বলেন বা অন্যান্য সবকিছু পরিবর্তন আনা সম্ভব, বা ক্যারিয়ারের একটা বড় অবশ্যই ধরনের অবশ্যই পরিবর্তন আনা সম্ভব। অবশ্যই, মানে এই জিনিসগুলো আমি নিজেও চেষ্টা করতেছি। মানে এমন না যে আমি চেষ্টা করতেছি না, আমি জাস্ট জ্ঞান দিচ্ছি। আমিও এই 26 সালে এগুলো চেষ্টা করতেছি যে কোনো একটু ছোট এক পেজ হলেও একটা বই পড়া, নতুন একটা ভাষা শেখা, এইগুলো আর কি। এমনকি নিজের টাইমটাকে আমিও পারি না, আজকেও আমি চেষ্টা করছিলাম ভোরে ওঠার, কিন্তু উঠছি একটু পরে লেটে। কিন্তু আমাদের উচিত একটু সকালে ওঠা, তাহলে দিনটা একটু বড় হয়ে যায়। কিছু কাজ আছে এগুলো আমরা যদি করতে পারি 26-এ, তাহলে আসলে আমাদের দেশের জন্য ভালো, নিজের জন্য ভালো। জি, ফারহান, আপনাকে অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। একটু সর্বমিত্রর কাছে এখন যাই। সর্বমিত্র, আপনি শুনতে পাচ্ছেন সর্বমিত্র? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে 2026-এর প্রেক্ষাপটে এসে আসলে এই তরুণ প্রতিনিধি হিসাবে আপনার বাংলাদেশ নিয়ে ভাবনা আসলে কি? কেমন ভাবনা আসলে বাংলাদেশ নিয়ে? দেখুন, বেসিক্যালি সামনে তো আমাদের ইলেকশন, অ্যান্ড ইলেকশনের ক্ষেত্রে এবারের ইলেকশনটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আমি গণভোটের জন্য বা বা ডিরেক্টলি সেভাবে বলছি না। কেন গুরুত্বপূর্ণ? কারণ ২০২৪ সালের যে গণ-অভ্যুত্থান হয়েছে, সেই গণ-অভ্যুত্থানের আগে আপনার যখন নির্বাচন হয়েছে বা নির্বাচনের নামে প্রহসন হয়েছে, যেটাই হোক, একটা আনুষ্ঠানিকতা সেটা দেখানো হয়েছে। এটা তো আমাদেরকে মানতে হবে। সেখানে আপনার সাধারণত আপনার যে মোটিভ থাকতো আপনার ক্ষমতায় যাওয়া। এবার যে সকল দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, স্পেশালি বড় দলগুলো, তাদের মধ্যে মূলত শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা না, এক্ষেত্রে আপনার আদর্শ, আইডিওলজি কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করছে। এটা যদি আপনার বোধহয় খুব একটা বেশি পলিটিক্যাল শো না, তারপরেও বলি যেহেতু আপনি তারুণ্যর ভাবনার কথা জানতে চাচ্ছেন। এখন বেসিক্যালি আপনার বিএনপি আগের যে সময়কাল বা আগের যে শাসনামল আমরা দেখেছি, সেটা একটু ছিল আপনার কাইন্ড অফ আপনার একটু দান ঘরানার বা আপনার একটু কাইন্ড অফ একটু ইসলামিক, যেটা আপনার জামাত ইসলামের সাথে একটা আপনার কোলাবোরেশন ছিল তাদের বা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেরকম আমরা দেখেছি। এখন বর্তমানে বিএনপি একদম ডান থেকে সরে এসে এখন হয়ে গেছে একদম লিবারাল। আর মানে আওয়ামী লীগের যে পলিটিক্স ছিল, এখন বিএনপি হয়ে গেছে সেরকম একটা আওয়ামী লীগের যে মানে একটা
থাকে না যে আই এম নট সেইং প্রবলি বাট মানে সেই যে আইডিওলজি সেটা তারা নিয়ে নিয়েছে। বা সেটা একটু হতে পারে একটু বাম ঘরানার। এখন আমরা দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে আপনার বামের যে সংগঠনগুলো আছে তারা নির্দ্বিধায় আপনার ছাত্রদলকে অনেক সময় আপনার সার্টিফিকেট দিয়ে দেয়, যেটা আপনার আগে ছাত্রদলকে ওরা সহ্য করতে পারত না। আবার আবার দেখা যাচ্ছে এখানে আপনার জামাত ইসলামী তাদের মধ্যে আপনার নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ইসলামিক যে ভাব ঘরনা। আবার কোথাও, কোথাও দেখা যাচ্ছে আপনার তারা শরিয়া আইন তারা আ করবে না বা এরকম টাইপের তারা এইভাবে দেশটা বিভিন্ন অনেক বিষয়। সো এখানে টোটাল আপনার আইডিওলজি কেন্দ্রিক একটা যে ভাবনা এখানে দেখা যাচ্ছে। আপনার নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ন্যায়-নীতির বাংলাদেশ এরকম অনেক বিষয় এবং চাঁদাবাজি এবং ন্যায়-নীতি এরকমভাবে ডিভাইড হয়ে গেছে। যে আ অনেকটা বলতে গেলে একটা দলের দিকে চলে গেছে যে আপনার সাধারণ মানুষের ভাবনা হচ্ছে ন্যায়-নীতির দিকে এই দলটা, আর আরেকটা হচ্ছে একদম চাঁদাবাজির দিকে। সো এরকম ভাবনা একটা আইডিওলজির যে আপনার যে বিভক্তি সেটা আপনার এই ইলেকশনের মধ্যে দেখা যাচ্ছে এবং এই যে আপনার ২৬ এ এসে নতুন করে আপনার গণভোট, হ্যাঁ, ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে সেগুলো দেখা যাচ্ছে। এখন আম আমাদের তো তারুণ্য ভাবনা অনেক কিছু। কিন্তু আসলে এই তরুণ প্রজন্ম তাদের কত শতাংশ সেটাও দেখতে হবে। আমরা যেটা বুঝছি যে গণভোটে হ্যাঁ দিলে কি হবে, না ভোটে দিলে কি হবে, সেটা হয়তোবা আপনারা একদম যারা গ্রাম প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে, আমি বলছি না তারা বোকা-শোকা মানুষ, I'm not saying তারা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, আমরা সব বুঝি, এমনটা বলছি না। বাট তারপরেও টেকনোলজির একটা বিষয় আছে, নিজের জানাশোনার একটা বিষয় আছে, আবার একাডেমিক শিক্ষার একটা বিষয় আছে। সো আমরা সবকিছু ভাবলে হবে না। সেখানে দেশের মানুষের কাছে একটা সঠিক মেসেজ যাচ্ছে কিনা, আপনার রাইট মেসেজটা যাচ্ছে কিনা সেটাই মূল বিষয়। কারণ আমরা দেখেছি যে আপনার গণভোটে আপনার না দিলে আপনার না দিলে আপনার মুক্তিযুদ্ধের পক্ষে, হ্যাঁ দিলে আপনি মুক্তিযুদ্ধ মুছে যাবে। এটা অনেক রং ইনফরমেশন আপনার ছড়ানো হচ্ছে বিভিন্ন তৃণমূল পর্যায়ে। সো সেই জায়গা থেকে আপনার এই সরকারকে কমিটেড মূল যে আপনার এইটা থাকার কথা ছিল বা আপনার মূল যে মোটিভটা থাকার কথা ছিল যে আপনি যে গণভোটটা করছেন সেই গণভোটের জন্য আপনার মেসেজটা আপনি হ্যাঁ দিবেন, হ্যাঁ দিবেন বলে হবে না। আপনি কেন হ্যাঁ দিবেন, কেন আপনি না দিবেন, না দিলে কি হবে, হ্যাঁ দিলে কি হবে, সেই টোটাল আপনার একটা আপনার প্রপার এভিডেন্স সহ প্রপার আপনার ইনফরমেশন সহ আপনার একদম প্রত্যন্ত এলাকায় পর্যন্ত আপনার পৌঁছে যাওয়ার দরকার ছিল। এটা আমার ভাবনা। That's it. সর্বমিত্র, আপনি যেটি বলছিলেন আসলে আপনার কথায় একটি বিষয় যে আমরা বোধহয় একটু যে নেটের সমস্যায় ভুগছি। আচ্ছা, সমস্যাটা কি আমার হচ্ছে নাকি সর্বর হচ্ছে? আমি একটু এই জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম যে কার প্রবলেম হচ্ছে আসলে। প্রবলেমটা বোধহয় আমার হচ্ছে না। হ্যালো। এখন আর হচ্ছে আচ্ছা, না। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে আবার। কিন্তু যখন সৌমিত্র কথা বলছিল তখন একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমরা যদি কেটে আরেকবার ঢোকা যায়, সর্বমিত্র কেটে আরেকবার ঢুকতে পারেন। একজন আমার মনে হয় সর্বমিত্র জাস্ট একবার কেটে ঢুকলেই হবে। আচ্ছা, ফারহান, আপনি হচ্ছে এর আগে বলছিলেন আমরা আসলে সর্বমিত্রের কাছে কিছু রাজনৈতিক ধারণা বা কিছু বিষয় নিয়ে শুনছিলাম। যদিও আপনি আসলে এই ট্র্যাকের লোক না, আমি আপনার ট্র্যাকের যে প্রশ্ন যে সেক্টরে আপনি কাজ করছেন এই বিষয়ে একটু জানতে চাই। আপনি হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন কবে থেকে শুরু করেছেন? কি বিষয় মাথায় রেখে আসলে আপনার আ আ আরেকটা মানে এই প্রশ্নটি আপনি বোধহয় বুঝে গেছেন যে আসলে কি বিষয় মাথায় রেখে আপনি কনটেন্ট ক্রিয়েশন স্টার্ট করেছিলেন? বা আপনি এই অঙ্গনে আসার পেছনে আসলে আপনার কি চিন্তা ভাবনা নিয়ে আপনি নেমেছেন? কারণ আজকাল পড়াশোনা করার পরে মানুষ তো মানে এইটিকে আসলে আ প্রধান হিসেবে নেওয়াটাকে অনেক বেশি ভেবেচিন্তে তারপরে আসে। আপনার ভাবনার আসলে পেছনে কি এমন বিষয় ছিল? আর আরেকটি আ কথা হচ্ছে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা যখন পেয়েছেন, তখন আসলে চিন্তা ভাবনাগুলোকে কিভাবে সাজিয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। কোয়েশ্চেনটা সুন্দর। আমাদের হচ্ছে আমি ছোটবেলা থেকেই স্টেজ পারফর্ম করতে পছন্দ করি অনেক বেশি। মানে স্টেজে আমার ওঠা, স্টেজে কথা বলা, স্টেজে থেকে নামার পরে যে মানুষ মানে দেখা গেল যে একটু প্রশংসা করে বা স্টেজ থেকে আসার পরে অনেকে বলে যে, "তুমি অনেক ভালো অভিনয় করেছো।" এগুলো আমি ছোটবেলা থেকেই করি। যেমন ধরেন যে আমার দাদা ছিলেন, তিনি মারা গেছেন ২০২০ সালে।
দাদা হচ্ছে একটা স্কুলের হেডমাস্টার ছিলেন, প্রাইমারি স্কুলের। তো দাদার স্কুলে যদি কোনো প্রোগ্রাম হতো আমি সেখানে যেয়ে পারফর্ম করতাম। দেখা গেল যেমন খুশি তেমন সাজো করলাম, একটা অভিনয় কৌতুক করলাম, গ্রামের স্কুলে যেমন হয় আর কি। আমাদের স্কুলে দেখা গেলো আমার স্কুলে প্রোগ্রামে তো পারফর্ম করতামই, আমার পাশের স্কুলে প্রোগ্রাম হলেও আমি যাইতাম মারে নিয়ে, যে আমার একটু বলো যে আমি একটা কবিতা আবৃত্তি করবো বা একটা নাচ করবো, হোয়াট এভার। মানে এটা আমার স্টেজে উঠতে ভালো লাগতো। এটা আসছে করতে থেকে, এটা আসছে আমার মায়ের কাছ থেকে। মা ওই যে মানে আমাদের ফ্যামিলির মধ্যে একটু মধ্যমণি হয়ে থাকতে পছন্দ করে, বা একটু হাসায় বা একটু কথা বলে। তো এখান থেকে আসছে। তো তারপরে আমি চলে গেলাম ক্যাডেট কলেজে। ছোট থেকেই ওই যে টিভিতে আসা বা স্ক্রিনে আসার ইচ্ছা ছিল আমার, ভাবতাম ক্রিকেটার হবো, তাও সেটা হয়নি। ক্যাডেট কলেজে গেছি, ক্যাডেট কলেজে যাওয়ার পরে আমাদের একটা অপশন খোলা হয়ে যায়, মানে ওখানে আপনার স্টেজে উঠতেই হয়। মানে আপনার প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো প্রোগ্রাম থাকে, জিওসি আসে, আপনার একটা ব্রিগেডিয়ার জেনারেল আসে, একটা প্রোগ্রাম করতেই হবে। তো সেখানে আমরা প্রোগ্রামে ওই যে একটা অভিনয় বা কিছু একটা করতাম। এভাবে করতে করতে স্টেজে উঠতে উঠতে তখন দেখা গেলো 2013-14 সাল, যখন আমি 13 সালে ক্যাডেট কলেজে গেছি, 14 সালে দেখা গেল যে ইউটিউবে এই যে সালমান ভাইরা ভিডিও দেওয়া শুরু করলো বা এগুলো দেখা যাচ্ছে। তার আগে আমি ওই যে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী এদের নাটক খুব পছন্দ করতাম, মোশাররফ করিম। জাহিদ হাসান আমার এখনো অনেক ফেভারিট, আমি খুব পছন্দ করি তাকে। আহ, তার অভিনয়ের কারণে আর কি। তো তার মতো হওয়া বা অ্যাক্টিং করা এগুলো ইচ্ছা ছিল। দেন দেখলাম যে যেহেতু আমাদের তো ফ্যামিলি ব্যাকআপে কোনো এই নাটক বা এই থিয়েটার এই লাইনের কেউ নাই, তো যদি আমার কখনো এই টাইপের লাইনে কাজ করতে হয় তাহলে ইউটিউবে মানে একটাই অপশন। তো ওই যেমন 14 সালে দেখার পরে 15-16 সালের দিকে আমি ক্যাডেট কলেজ থেকে যখন ছুটিতে আসতাম, আমি তখন ভিডিও বানাইতাম। বেশি একটা ভালো হইতো না, বাট চেষ্টা করতাম বন্ধু বান্ধবদের নিয়ে, পাড়ার পোলাপাইনদের নিয়ে। ক্যাডেট কলেজের মধ্যেও আমি ভিডিও বানাইছি। ক্যাডেট কলেজের প্রোগ্রাম হইলে সেই ভিডিও মানে ইন জেনারেলি স্টেজে প্রোগ্রাম হয়, আমি ওই যে ফানি ভিডিও বানাই ওইটা আবার প্রজেক্টরে অ্যাডজুটেন্ট জেনারেল, তারপরে হচ্ছে আপনাদের ওনাদের সামনে ছাড়তাম, দেখাতো, ওনারাও মজা পাইতো খুব। মানে ক্যাডেট কলেজে আমি ফ্যামিলিয়ার ফেসই ছিলাম, আমি ওখানে কালচারাল প্রিফেক্টও ছিলাম। এর পরবর্তীতে আমি যখন মানে ক্যাডেট কলেজ লাইফটা শেষ হলো, আরেকটা বলা হয়নি, আমার 9-10-এ যখন পোলাপান জিজ্ঞাসা করতো, মানে ওই যে টিচাররা জিজ্ঞাসা করতো পোলাপানকে, তুমি বড় হয়ে কি হতে চাও? তো বলতো আর্মি অফিসার, এয়ারফোর্স অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি বলতাম আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, আই ওয়ান্ট টু বি এ ইউটিউবার। এটাই বলতাম আমি 9-10 থেকে। সো এটা হচ্ছে আমার মানে আমি চাইতাম এটা এই কাজ করতে। দেন ইউনিভার্সিটিতে আসলো, দেন চান্স হইলো, হওয়ার পরে আমি নিলাম হচ্ছে ইংলিশ সাবজেক্ট। কেন নিলাম? কারণ হচ্ছে ইংলিশ যদি আমি নেই, ইংলিশের সপ্তাহে ক্লাস হয় 5টা। ঢাকা ইউনিভার্সিটিতে বা পুরো বাংলাদেশের ইউনিভার্সিটির মধ্যে সব থেকে কম ক্লাস হয় ইংলিশে, ঢাবির ইংলিশে 5টা বা 6টা সপ্তাহে। এই কথা বলার পর আবার বাড়িয়ে দিলে সমস্যা। তো এখন এই দেখলাম, এই জন্য আমি নিলাম যে আমি আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করতে পারবো। এরপরে লকডাউন আসলো, লকডাউন আসার পরে তখন যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আবার আমি ক্যাডেট কলেজ থেকে বের হয়েছি, সো একটা নিজের মধ্যে ভারত্ব কাজ করে যে আমি এখন ফানি ভিডিও কেমনে বানাবো বা কি। তখন আমার বন্ধু মেহেদি, ও হচ্ছে ভিডিও বানাতো আর কি ফেসবুকে। তখনও ফেসবুকে বা পেজে যে ভিডিও বানানো যায় আমি এত বুঝতাম না, আমি বুঝতাম যে ইউটিউবেই বানানো যায়। তো ও দেখি বানাচ্ছে, তখন ওর সাথে একসাথে মিলে বানানো শুরু করলাম। ওটা 6 মাস কন্টিনিউ করার পরে 2021 সালের অগাস্ট মাসের 8 বা 9 তারিখে আমি লিলিপুর ফারহান পেজটা রান করলাম আর কি। তার আগে আমার আইডিতে ভিডিও পোস্ট দিতাম, সেখান থেকে ক্যারেট কলেজের ভিডিও, আমার ঝিনাইদহ রিলেটেড কিছু ভিডিও, আমার জেলা, এই ভিডিওগুলো মানে ক্যারেট কলেজের মানুষের কাছে গেছে, ঝিনাইদার ভিডিও ঝিনাইদার মানুষের কাছে গেছে, নিজের মধ্যে একটা সেলিব্রিটি ভাইব চলে আসছে। এরপর একটা পেজ খোলা, সেখান থেকে আস্তে আস্তে দিতে দিতে দেন আমি যেমন অ্যাকচুয়ালি এখন আমি যেমনি কথা বলতেছি ভিডিওতে, আমার মনে হয় আমি এমনিই কথা বলি। And আমি আমার আশেপাশের মানুষদের সাথে এইভাবেই কথা বলি। So আমি যেটা অ্যাকচুয়ালি আমি সেটাই দেখানোর চেষ্টা করি, বা সেইভাবেই কথা বলার চেষ্টা করি। আমার যেটা মনে হয় যেটা ঠিক সেটা আমি সেভাবে বলি। অ্যান্ড ওইভাবেই আর কি ভিডিও চলছে, আর মানুষ দেখছে। আমি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে বা কোনো জেলা নিয়ে এইভাবে বানাতে বানাতে, ক্রিকেট নিয়ে করতে করতে মানুষের কাছে পৌঁছাইছে। ভিডিও বানানোর সময় 21 থেকে 24 পর্যন্ত আমার আব্বু সবসময় বলতো যে পলিটিক্যালি কোনো ভিডিও বানানো যাবে না, পলিটিক্যাল কোনো ভিডিও এগুলো করা যাবে না। আর ধর্ম নিয়ে কোনো ভিডিও, এই এই দুটো সেগমেন্ট বাদে তুমি যা খুশি মন চাই করো। তো পলিটিক্যাল কোনো ইস্যু নিয়ে আমি কোনো কথা বলতামও না, বা এই টাইপের, কিন্তু বুঝতাম যে কি কি হচ্ছে দেশের মধ্যে বা কি এই বিষয়গুলো, কিন্তু বানানো হতো না। কিন্তু 24 সালের ওই যখন জুলাই আসলো, আসার পরে অ্যাকচুয়ালি যখন আমি দেখলাম 15 তারিখে স্পেশালি, যখন আমার ঢাকা ইউনিভার্সিটির পোলাপাইনকে আঘাত করা হলো, ওই দিনে আর্জেন্টিনা মানে একটা কোপা আমেরিকা জিতছিল, আমার এখনো মনে আছে। আমি না ঘুমায় খেলা টেলা দেখে বসে আছি, এবার হুট করে দেখি যে আপনার ওই আমার ভার্সিটির পোলাপাইন মায়ের খাইছে। এন্ড দেন এটা দেখার পরে আমি আর কি তখন মানে আমার মাথা ঠিক নাই, মানে আমি একটু বায়াস, আমার ইনস্টিটিউশন নিয়ে আমি সবসময় বায়াস থাকি, যে আমি যে ইনস্টিটিউশনে পড়ি আমি বিলিভ করি এটাই বেস্ট।
মানে এটা হওয়া উচিত সবারই, সবাই যে আপনি যে ইনস্টিটিউশনে পড়েন আপনার ওটা বেস্ট হবে, আমি যেটা পড়ি সেটা বেস্ট, আমার জেলা বেস্ট, এটা মনে করাই উচিত। এখন আমি যেখানে আছি এটাই বেস্ট এমন মনে করলে ভালো, কনফিডেন্ট বাড়ে। তো আমার ঢাকা ইউনিভার্সিটি পোলাপানে মারা হয়েছে, এমন মারছে, দেখা গেলো একটা বন্ধু আর একটা বন্ধুরে মারতেছে, এমন সিনারি আমি দেখছিলাম আন্দোলনের সময়। মানে এটা দেখে আমি ভাবতেছি এটা কি হইতেছে, মানে আমি খুব কান্নাকাটি করছিলাম ওই দিন। And তারপরে আসলে আমি আর তখন থেকে ওই পলিটিক্যাল ভিডিও বা এই কয়েক মানে 24 সালে আমি মানে যেহেতু নন স্টপ হয়ে গেছিল তখন, তখন কিছু পলিটিক্যাল ভিডিও বানানো হয়েছিল বা পলিটিক্যাল স্যাটায়ার যেগুলো বলে আইরনি। বাট বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এমন যে আমরা আমাদের দলের এগেনস্টে কিছু বললে সেটা সহ্যই করতে পারি না, সে যে কোনো দলই হোক। তো এই জন্য একটু হেট্রেড আসছে, অনেকে পছন্দ করতো, এখন দেখা গেলো করে না। কিন্তু আমি যেটা হচ্ছে আমি ভেতরে আমি যেটা ধারণ করি সেটা আমি লুকাইনি, মানে দেখা গেল যে আমি এটা অপছন্দ করতেছি, আমি বললাম না যে একটা ঠিক আছে আপনারা সবাই শান্ত হন, এমন না। আমি যেমন একটা সাধারণ মানুষ যেমন রিয়াক্ট করে আমি আন্দোলনের সময় তেমনই রিয়াক্ট করছি। যে কারণে অনেকে আগে পছন্দ করতো এখন দেখা গেল করে না, অনেকে আগে পছন্দ করতো না এখন দেখা গেল করে, আবার দেখা যাবে কয়েক বছর পরে এরাই আবার অপছন্দ করতেছে, হইতেই পারে। বাট আমি চেষ্টা করি যে আমার যেটা আমি সেই জিনিসটা আমি মানুষের সামনে তুলে ধরতে, আমার ভেতরের জিনিসটা, and সেইভাবেই হ্যাঁ, চলতেছে, আশা করি যে এভাবে চলবে। কারণ আপনি একটি বিষয় বলছিলেন যে হয়তো একটা সময় মানুষ এটা পছন্দ করবে না বা এখন পছন্দ করছে বা নতুন করে অন্য কিছু পছন্দ করবে। এখানে কিন্তু মানুষের পছন্দের উপরে ভিত্তি করে যেহেতু অনেক কিছু ডিপেন্ড করে, কাজেই আপনার এখানে কিন্তু একটু ফ্লাকচুয়েট করে। এই বিষয়গুলো এক ধরনের অস্থিরতা বা অস্থিতিশীলতা তৈরি করে। এই যে আপনি ক্যারিয়ারটাকে এই দিকে গুছিয়েছেন, কখনো কি ভাবনা আসে বা প্রশ্ন আসে যে ভবিষ্যতে আসলে এইটিকেই কি আমি কন্টিনিউ করব, নাকি আমার এটিকে কেন্দ্র করে আসলে ভবিষ্যতে নতুন কোনো ভাবনা ঠিক করা উচিত, বা আমি মানে আছে কিনা এই ধরনের কোনো পরিকল্পনা করছেন কিনা? আচ্ছা, আমি চাই কন্টেন্ট ক্রিয়েশনে লিস্ট মানে এই সেম স্টাইলে 15 to 20 ইয়ার্স সার্ভ করার কন্টেন্ট। আমি যে কোনো সেগমেন্ট আপনি দেখেন যে যে ভালো ক্রিকেট খেলে, যারা পঞ্চপাণ্ডব বলা হয় তারা ক্রিকেটে সার্ভ করছে 15-16 বছর। যে ভালো গান গায় সে 15-16 বছর ভালো গান গাইছে, দেখে আপনি লেজেন্ডারি কিছু সিঙ্গারদের নাম দেখেন, তাদেরকে আপনি মনে রাখছেন যারা 15-16 বছর লিস্ট 15 ইয়ার্স তারা আপনাকে হচ্ছে সার্ভ করছে। এমনকি আমরা যেটাকে ফ্যাসিস্ট বলি, সেই ফ্যাসিস্ট হইতে গেলেও 15 বছরের ক্ষমতায় থাকা লাগছে, হ্যাঁ। সো আপনাকে যে কোনো কিছুতে ভালো করতে গেলে, নাম করতে গেলে আপনাকে সেখানে 15-16-20 বছর ওখানে স্টে করতে হবে। আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েশন বা এই সেগমেন্টটাতে যেটা হয়, আমাদের দেখবেন যে সবাই 2-3 বছর করার পরে নতুন একটা বিজনেস থেকে সেই দিক থেকে শিফট করার চেষ্টা করে। তো আমার এখনো পর্যন্ত আমার ইচ্ছা এই সেগমেন্টেই থাকা। হ্যাঁ, উত্থান পতন এটা ওটা তো হবেই, তবে আল্লাহ ভরসা। এটা আমি যেহেতু আপনাকে প্রথমেই বললাম যে আমি সেই 15-16 সালে যখন জিজ্ঞাসা করতো কি হতে চাও আমি এটাই বলতাম, আমি সেটা নিয়েই কাজ করতেছি। অ্যান্ড এটা এখনো পর্যন্ত, এখন আমাদের ফলোয়ার মনে হয় 1.5 মিলিয়ন, ও সব মিলে 2 মিলিয়ন হইতে পারে। তো এটা আমি চাই যে আরো ছড়িয়ে যাক। আমি প্রত্যেকটা জেলায় জেলায় যাওয়া স্টার্ট করছি যাতে জেলার মানুষের সাথে কানেক্ট করা যায়। আমি প্রত্যেকটা এরিয়ায় যাওয়ার চেষ্টা করি, প্রত্যেকটা প্রফেশনে কাজ করার চেষ্টা করি। যেমন আমি কিছুদিন আগে ওয়েটার হয়েছি, কিছুদিন আগে আমি হচ্ছে ঝালমুড়ি বিক্রি করছি, কিছুদিন আগে আমি বেলুন বিক্রি করছি রাস্তায়, ফুড পান্ডা ডেলিভারি করছি। সো আমি চাই যে প্রত্যেকটা সেগমেন্টের মানুষ লিস্ট আমাকে পছন্দ করুক অপছন্দ করুক যেটাই হোক সে চিনুক। দেন 15-16 বছর পরে চিন্তা করা যাবে যে আমি এখন আসলে কি করব। আমরা সবসময় মনে করি আর্লি স্টাবলিশমেন্ট বা খুব দ্রুত সফল হতে হবে, খুব দ্রুত টাকা পয়সা ইনকাম করতে হবে। দিস ইজ রং কনসেপশন। আপনি যে কোনো জায়গায় ভালো করতে গেলে, যেমন সর্ব এখানে আছে, সর্ব যদি পলিটিক্সে ভালো করতে চায় তাহলে ওর এই লাইনে থাকতে হবে। আপনি এই যে এখন অ্যাঙ্করিং করতেছেন, আপনি যদি মনে করেন যে নেক্সট 1 ইয়ার 2 ইয়ারের মধ্যে বাংলাদেশের টপ টিয়ার অ্যাঙ্কর হয়ে যাবেন, ইটস নট পসিবল। আপনাকে এই লাইনে থাকতে হবে 10-15 বছর। এমনকি উত্থান পতন আসবেই, কিন্তু আপনাকে উড়ে গেলে হবে না, আপনাকে থাকতে হবে। যে কেউ মানে এখানে যে যেখানেই আছে, আমাদের অনার্স মাস্টার্স পড়াশোনা শেষ হতেও 15 বছর টাইমই লাগে। তো এই 15 বছরের থিওরিটা আসলে রং না। যে কেউ যে কোনো সেগমেন্টে কাজ করলে তার এই 15-16 ইয়ার্স পর্যন্ত কাজ করার একটা মানসিকতা থাকা উচিত। দেন 15 বছর পরে আমি চিন্তা করবো যে আসলে আমার নতুন কিছু করা উচিত কি উচিত না। আর এর পাশাপাশি আমি চাইনিজ শিখতেছি। এর পাশাপাশি আমার তো যেহেতু অনার্স শেষ, যদি সময়টাই একটু বরকত দেয় আল্লাহ, সময়টা যদি একটু ম্যানেজ করতে পারি তাহলে পড়াশোনারও চেষ্টা করব, কেন করবো না। কারণ অলরাউন্ডার হয়তো তো সমস্যা নেই, এই কাজের পাশাপাশি অন্য আমি যদি আহ, দুর্নীতি দেশ থেকে গায়েব হয়ে যায় তাহলে আমি আসলে বিশেষ পরীক্ষা দেবো, তার আগে আমি দিচ্ছি না। যদি আমি এমন আচ্ছা। হয় যে আমি যে টাকাটা ইনকাম করতে পারবো সেটা হালাল, মানে হালাল বলতে আমি কাউকে মেরে খাচ্ছি না,
এমন আর কি। আমার পুলিশ হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আন্দোলনের পর থেকে এই ইচ্ছাটা একটু নমনীয় হয়ে গেছে, মানে একটু আচ্ছা, আচ্ছা। কমে গেছে। কারণ হচ্ছে বুঝতেই পারতেছেন। সো আমি চাই যে দেশ থেকে দুর্নীতি যাক, ও 28-29 সালের মধ্যে চলে যাক, তারপরে আমি হচ্ছে আবার চাকরির পরীক্ষা দেওয়ার চেষ্টা আবার করবো। আপনি ব্যাক করতে চান বিসিএস এ। আচ্ছা, ফারহানের প্রশ্ন ধরেই আমি হচ্ছে চলে যেতে চাই সর্বমিত্রের কাছে। কারণ সর্বমিত্র ফারহান যেটি বলছিলেন যে দুর্নীতি যদি এ দেশ থেকে চলে যায় তাহলে তিনি আবার পড়াশোনায় ব্যাক করে সরকারি চাকরির জন্য চেষ্টা করবেন। আমার মনে হয় যে এটি আসলে হ্যাঁ, মজা করে বলা, কিন্তু এই কথাটারও অনেক বড় ব্যাখ্যা আমরা চাইলে দিতে পারি। এখন আপনি এর আগে যেটি বলছিলেন, এই যে গণভোটের বিভিন্ন বিষয় নিয়ে বলছিলেন, রাজনৈতিক ইস্যু। এই যে দুর্নীতি বিরোধী লড়াই, এটি তো ২০২৪ সালের যে ২০২৪ সালে যে আমাদের এত বড় একটি ইতিহাস, সেই ইতিহাসেরই একটি বড় অংশ। এই যে দুর্নীতি বিরোধী লড়াই, এটি শুরু হয়েছিল। কিন্তু আসলে গত ১-১.৫ বছরের ব্যবধানে আমরা কি সেখান থেকে আসলে বের হতে পেরেছি, বা বের হওয়ার কোনো সম্ভাবনা কি আমরা দেখছি? ২০২৬-এ দাঁড়িয়ে এই যে আপনারা তরুণরা কাজ করছেন বিভিন্ন সেক্টরে, সেখানে শুধুমাত্র দুর্নীতি না, আরো বহু ধরনের অসঙ্গতি বাংলাদেশে এত বছর ঘটেছে বা ঘটছে বা এখনো আছে। তো সেই জায়গা থেকে আসলে সম্ভাবনা কি দেখেন? তরুণ প্রতিনিধি হিসেবে আসলে কি দেখছেন? এই যে ধরেন একজন বলল যে দুর্নীতি যদি চলে যায় আমি আসবো। এটা তো অনেক তরুণেরই ভাবনা, তাই না? তো সেই জায়গা থেকে আপনার চিন্তা ভাবনা কি? বেসিক্যালি দুর্নীতির যে বিষয়টা, আহ, আসলে এখন রাজনীতির কথা বলতে গেলে আমি তো একদম পুরোপুরি আপাতমস্তক একদম রাজনীতির মানুষ না। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জি, ওকে। শুনতে পাচ্ছি। আমি তো একদম আপাতমস্তক একদম রাজনীতির এখনো রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেনি। আমি একদম খুব সাধারণভাবে চলাফেরা করি। মাত্র আপনার ডাকসুতে আপনার স্টুডেন্ট ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ মাত্র। তো এখন সেই জায়গা থেকে তারপরও মিষ্টি মধুর কথা বলতে হয়। কিন্তু মিষ্টি মধুর কথায় না গিয়ে একদম রিয়েলিটি যদি বলি, তাহলে সেই জায়গা থেকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনার ধরেন যে জুলাইয়ের কোটা আন্দোলন এবং শেষ পর্যায়ে গিয়ে যেটা আপনার অভ্যুত্থানে গিয়ে রূপ নেয়, জুলাই আন্দোলন বলি আমরা যেটাকে, বা জুলাই গণ অভ্যুত্থান বলি, বা জুলাই বিপ্লবও বলে। তো সেই জায়গা থেকে আমাদের একটা খুব ইচ্ছা ছিল যে, যে সকল তরুণ নেতৃত্ব আপনার এই যে নেতৃত্ব আপনার এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের থেকে আমরা সেই গতানুগতিক যেরকম আপনার ট্রেডিশন দেখে এসেছি, আমরা যেরকম আপনার রাজনীতি দেখে এসেছি, ক্ষমতার অপব্যবহার দেখে এসেছি, আমরা টাকার ঝনঝনানি দেখে এসেছি, আমরা সেটা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে নতুন করে তারা দেশটাকে গড়বে। তারা ৬৪ জেলা চষে বেড়াবে। আপনার শ্রমিকজীবী থেকে শ্রমজীবী থেকে শুরু করে আপনার একদম উচ্চবিত্ত সবার সাথে কথা বলবে, সব মানুষের কথা শুনবে। না, আমরা মানে আমাদের সেই এক্সপেকটেশন নাই হয়ে গেছে অনেকটা বলতে গেলে। এখন সেই জায়গা থেকে আমরা যদি বলি যে ফারহান ভাইয়ের মতো যারা আসলে দুর্নীতি চলে গেলেই আমরা ফিরবো, আমরা দেশে থাকবো, আমরা বিদেশ চলে যাব না। অনেকের ভাবনা থাকে, তাই না? দেশে অনেক দুর্নীতি, আমি দেশে থাকবো না এরকম। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি, যে সবাই যদি একই ভাবনা ভাবে, তাহলে দুর্নীতি রোধ করবে কে? দুর্নীতির বিরুদ্ধে লড়বে কে? যারা বর্তমানে দুর্নীতি করছে তারাই কি সেই দুর্নীতির বিরুদ্ধে লড়বে? অবশ্যই না। তাহলে সেই জায়গা থেকে আপনার স্রোতের বিপরীতে থেকে স্রোতের সাথে আপনার যখন আপনি লড়াই করবেন, লড়াই করে যখন আপনি স্রোতে ভেসে থাকবেন, সেটাই হচ্ছে আসল লড়াই, আমি মনে করি। তো স- সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আপনার যারা তরুণ প্রজন্ম আছে, হইতে পারে আপনার স্রোতটা বিপরীতে চলছে। কিন্তু কখনো যদি আপনার বাতাসটা উল্টো দিকে বওয়া শুরু করে, আপনার আবার অনুকূলে চলে আসতে পারে। সো আমার মনে হয় যে আপনার অন্য কেউ করবে, দুর্নীতিমুক্ত করবে, সেই ভাবনা থেকে সরে এসে নিজে মাঠে নেমে কাজ করাটা, নিজে দুর্নীতির বিরুদ্ধে লড়াটা, সেটা জরুরি বলে আমি মনে করি। আচ্ছা, সর্বমিত্র আপনি বলছিলেন স্রোতের বিপরীতে কাজ করা। আপনার তার আগের একটি কথায় আমি যেটি, যদি আমি ভুল না করে থাকি, ইনসাফের বাংলাদেশ, আপনি এরকম একটি কথাও বলেছেন। এই যে ইনসাফ কেন্দ্রিক চিন্তা ভাবনা, আমরা জানি যে আমাদের হাদি কথাটা বারবার বলতেন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা। আমি মানে এই আমরা মনে হয় যে আমরা হাদির বিষয়টা থেকে মানে দূরে ঠেলে রাখার কোনো অপশন নাই আমাদের।
তাই না? তো এই যে আপনারা তরুণরা কাজ করছেন বিভিন্ন সেক্টর নিয়ে বিভিন্ন সময়। এই স্রোতের বিপরীতে কাজ করতে যেয়ে আজকে আমাদের এই হাদি। তো এই জায়গাটা নিয়ে আসলে আপনাদের ওই ভাবনা কি? আ হাদির মতন ইনসাফের বাংলাদেশ আপনাদের চিন্তা ভাবনা কি আসলে? হাদির যে চিন্তা ভাবনা ছিল, আপনারা তার সাথে কতটা একমত? বা আপনারা কি ভাবছেন নতুন নতুন করে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায়? একটু আনমিউট করে নেন। সর্বমিত্র আনমিউট করে নিতে হবে। ওকে, ওকে। এখন শুরু হচ্ছে আসলে। হুম, হ্যাঁ, হ্যাঁ। বেসিক্যালি একটা উপমা দিয়ে বা একটা উদাহরণ দিয়ে শুরু করি যে আপনার এই যে ইনসাফ, ন্যায় নীতি বা আপনি জাস্টিস বা আপনি ধরেন যে জবাবদিহিতা, আপনি তার কাছ থেকে আপনার প্রতিনিধির কাছ থেকে আপনি জবাবদিহি চাইবেন। কিভাবে চাইবেন? এটা আপনাকে বুঝতে হবে। এটার জন্য আপনার দরকার হচ্ছে আপনার প্রপার ডেমোক্রেসি। এখন ডেমোক্রেসি আমাদের বাংলাদেশে কতটা প্র্যাকটিস হয় সেটা আপনারা দেখেন যে প্রধানমন্ত্রী যিনি হন বা সরকার প্রধান যিনি হন, মনে হয় যে সব কিছুর সমাধান হচ্ছে ওই এক ব্যক্তির কাছে। সবকিছুর সমাধান থাকে, সবকিছুর মহাঔষধ থাকে ওই একজন ব্যক্তির কাছে। কিন্তু ডেমোক্রেসির সংজ্ঞার ক্ষেত্রে বলা হয়েছে the person is not main, not important. এখানে আপনার মেইন আর ইম্পর্টেন্ট হচ্ছে আপনার একটা চেয়ারে কে বসবে সেটাই আপনার, যেহেতু আপনার এটা ম্যাটার করছে, বাট তার কাছে সকল সমস্যার সমাধান থাকাটা উচিত না। সেক্ষেত্রে আপনার ক্ষমতা ঠিক কেন্দ্রীভূত হতে থাকে। এখন আমাদের দেশের ৩০০টা আসন ইলেক্টেড, একদম ডিরেক্টলি ইলেক্টেড। আপনি কি কখনো খোঁজ নিয়েছেন আপনার এলাকার যিনি এমপি হন তার এমপির অফিস আছে কিনা, বা তার সাথে আপনি যে যোগাযোগ করতে চাইবেন বা তার সাথে যে আপনি দেখা করতে চাইবেন, মিট করতে চাইবেন, তার সেই কোনোদিন একটা অফিস খুলে বসেছে কিনা যেখানে আপনি একটা অভিযোগ দায়ের করতে পারবেন, যে আপনার ভাবনাটা তার সাথে শেয়ার করতে পারবেন? সম্ভব হয় না কিন্তু। সেক্ষেত্রে দেখা যায় যে ৫ বছর আপনার ইলেকশন টাইমে আপনার হাত নাড়াচ্ছে, আপনার সালাম দিচ্ছে, আমাকে ভোট দিয়েন, হ্যাঁ? ভোট চাচ্ছে। তো ভোটে যখন জিতে যায় তখন ৫ বছর আর দেখা যায় না। ৫ বছর পর আপনার একটু পেট ফুলে যায়, একটু শরীর স্বাস্থ্য একটু ভালো হয়, এই একটু যে আ আপনি যে পরিবর্তনটার পরি কথা বলছেন, হ্যাঁ, ইয়েস। এই যে পরিবর্তনটা আমরা এত বছর ধরে কিন্তু বলে এসেছি যে এই যে ৫ বছর পর বা ১০ বছর ১৫ বছরের ঘাপটি মেরে বসে থাকা এত কিছু, এটার একটা পরিবর্তন চাই আমরা। আসলে আমাদের নতুন প্রজন্ম বারবার বলছে যে পরিবর্তন। সেই পরিবর্তনের কোনো সম্ভাবনা কি আপনারা দেখছেন? নতুন রাজনৈতিক দল হয়েছে, নতুন অনেক ছোট বড় অনেক রাজনৈতিক দল এসেছে, পুরনো রাজনৈতিক দলগুলো তো আছেই। এই যে এত কিছু নতুন বাংলাদেশ গড়ার অনেক ধরনের পরিকল্পনা। কোন পরিবর্তন কি আসলে দেখতে পাচ্ছেন? বা তাদের মন মানসিকতায় কি আসলে সেই চেঞ্জটুকু দেখতে পাচ্ছেন? বা না দেখলে আসলে আপনাদের জায়গা থেকে কোনো মানে আসলে কি করণীয় বা কি করছেন আপনারা? বেসিক্যালি আমরা গণভোটের মাধ্যমে আমরা সেই পরিবর্তনের আশা দেখছি। হুম। এটুকু। আচ্ছা। মানে সবকিছু আসলে একটা বাক্যে যে আমরা গণভোটের মাধ্যমে সেই পরিবর্তনের যদি সম্ভাবনার কথা বলি একটু আগে বললাম, তাহলে যে আপনার প্রধানমন্ত্রীর কাছে আপনার সবকিছু পুঁথিগত। তো এইখানে আপনার গণভোটের আপনি প্রতিটা সেক্টর একটু যদি করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি বুঝবেন, আপনি দেখবেন যে টোটালি আপনার এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ইভেন আমাদের স্পেশালি পাহাড়ের ক্ষেত্রে যদি বলি, পাহাড়ের যে জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠী আছে, আপনি বাংলাদেশে শুধুমাত্র আপনার একটাই জাতির নাম আপনার সংবিধানে আপনি পাবেন, বর্তমানে এক্সিস্ট করছে সেই সংবিধানে পাবেন, সেটা হচ্ছে বাঙালি জাতি। এবং বলা হচ্ছে বাঙালি জাতি ব্যতীত অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তারা হবে বাংলাদেশে পরিচিত হবে। এখন অন্যান্য জাতি বলতে কি বোঝান আপনি? অন্যান্য জাতি বলতে এখানে আপনি চাকমা, মারওয়া, মানে আপনি তাদেরকে শুধুমাত্র সংখ্যার বিচার তাদেরকে বলছেন না। মানে আপনি যেহেতু বাঙালির কথা লিখছেন সেখানে আপনি একজন চাকমার কথা লিখবেন না, একজন মারবার কথা লিখবেন, একজন ত্রিপুরার কথা লিখবেন, আপনার একজন গারোর কথা লিখবেন, একজন মণিপুরি। কেন ভাই? তার সংখ্যাটা কম বলে? বাট সেটা এক্সিস্ট করে জাতি হিসেবে। অন্য জাতি আমি জাস্ট মানে এই যে ডাইভার্সিটি আপনার সংবিধান আপনি দিলেন না, সে স্বীকৃতি আপনি দিলেন না। আপনি তার চাকমা নামে একটা যে একটা জাতি আছে আপনার দেশে, আপনি সংবিধান খুঁজলে তো আপনি পাবেন না। আপনার দেশে যে একটা জাতি আছে, আপনার মণিপুরি বলে একটা যে জাতিগোষ্ঠী একটা জাতি আছে, সেটা আপনি পাবেন না। ওরাও বলে একটা আছে, সেটা পাবেন না। আপনি ইভেন আপনি ধরেন আচ্ছা ঠিক আছে এটার ধরে নিলেন। এখন আপনার আরেকটা জাতি আছে আপনার মুসলিম ধর্মাবলম্বী
আমি একটু আউট হয়ে গেছে নামটা। তো তাদের কথা আছে, সংবিধান নেই। এই যে আপনার টোটাল আপনার যে সংবিধান, এই যে বিষয়টা, যে বায়াসনেস অল ওভার, অনেক কিছু এখানে আছে। সো এইগুলোর ক্ষেত্রে যদি আপনার একটা পরিবর্তন আসে, তাহলে সেক্ষেত্রে আমরা আশাবাদী। তবে সে পরিবর্তনটা নির্ভর করছে যারা ইলেক্টেড হবে, যারা উচ্চ কক্ষে যাবে, তাদের উপর, তাদের মন মানসিকতার উপর। আচ্ছা, এই যে নির্ভর করছে বলছেন, ধরেন নির্বাচন হবে, দেশে শান্তি ফিরে আসবে, বা আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ চাই, নতুন আহ, মানে এখানে আসলে আপনারা যেটা, আপনাদের কথাই যেটা বের হয়ে আসছিল, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে আসলে সমতা থাকবে, শান্তি থাকবে, মানবতা থাকবে, আহ, সবাই মিলে সবাই একসঙ্গে শান্তি নিয়ে আসলে বসবাস করতে পারবে। আপনাদের প্রত্যাশার জায়গা তো আসলে এরকম। তো সেইখানে নির্বাচিত যে গভর্নমেন্টই আসুক না কেন, সেক্ষেত্রে আমি যদি বলি যে সর্বমিত্র চাকমা, আপনারা ডাকসুর হয়ে কাজ করছেন, কিন্তু আপনারা সচেতন রাজনৈতিক প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। সেই জায়গা থেকে যদি বলি যে এখন কি আসলে সেই সুযোগ আছে যে সরকার, আপনারা এখন যেভাবে কথা বলতে পারছেন, সরকার গঠন হওয়ার পরেও যে কোনো ধরনের সমস্যায় আসলে সেভাবেই কথা বলার সাহস রাখেন বা শক্তি রাখেন, সে যেই আসুক না কেন, এই যে প্রতিবাদ বা এই যে সমস্যাগুলোকে তুলে ধরা, আহ, মানে গভর্নমেন্টের বিভিন্ন রকম পদক্ষেপ, সেটা নিয়ে বিতর্কিত হতেই পারে, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে যে কথা বলা, সেই জায়গাগুলো এখন উন্মুক্ত আছে, এটা কি আপনি হ্যালো, মনে করেন? জি, সর্বমিত্র, আপনি কি আমার প্রশ্ন শুনেছেন? আপনি শুনে যাচ্ছেন? হ্যালো, জি, আপনি কি আমার হ্যালো, প্রশ্ন শুনতে পেরেছেন? জি, জি, আমি একটু আমি একটু জয়েন করি। হ্যালো, আচ্ছা, 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 যান্ত্রিক ত্রুটি হচ্ছে বোধহয়। সর্বমিত্র, আপনি তাহলে, হ্যাঁ, আমরা পরবর্তীতে সর্বমিত্রের সাথে কথা বলবো। ফারহান, এবার আমি আপনার কাছে আসি। অনেক গভীর কথাবার্তা আমরা আসলে সর্বমিত্রের সাথে একটু বলছিলাম। আমরা একটু মানে হালকা কথাই আসলে আসতে চাই এখন, কারণ আপনি যেহেতু আপনার ইউনান সফর নিয়ে খুব মজার অভিজ্ঞতা আছে আপনি বলছিলেন, আমি একটু এই সফট কথাগুলো একটু শুনতে চাই এখন, কারণ আমরা ভারী ভারী হয়ে যাচ্ছি, আমার দর্শক শ্রোতারা একটু বিরক্ত বোধ করতে পারে। তো আমরা একটু আপনার মজার গল্পগুলো একটু ছোট করে যদি শুনি। আচ্ছা, মজার গল্প বলতে প্রথমত আমরা তো ইউনান গেছিলাম, ফার্স্টে বললামই যে ওখানে যাওয়ার আগে আমরা ভাবছিলাম যে আমরা মার্কেটে যেতে পারবো না। তো অনেক বেশি আমরা মার্কেটে যেতাম, এবং মার্কেটে যেয়ে যেটা দেখা যেত যে আমি অনেক কিনতাম কিন্তু খুব দ্রুত কিনে ফেলতাম। এটা হচ্ছে আমার স্টাইল আর কি। আমি কত বেশি মানে হচ্ছে চুজি না, মানে একদম ধুপধাপ করে কিনে অনেক ভর্তি করে চলে আসতাম। আর ওর কাজ হচ্ছে, ও একটা জিনিস কিনতে গেলে মানে সেই অবস্থা, মানে আগে দেখায় যে ভাই এটা নেবো কিনা, তারপরে রাশিয়ারে দেখায়, তারপরে ডানাপুরে দেখায়, এরপরে ম্যামরে দেখায় নেবো কিনা, এরপরে নেয়, তারপরে গায়েব হয়ে যায়। মানে গায়েব হয়ে যায় বলতে কেমন, আমরা সবাই একসাথে আছি 5 জন, ও নেই, ও হঠাৎ করে নেই, কোথায় নেই। আর ওয়াং ছিল, ওয়াং হচ্ছে ওকে খুঁজে বেড়াতো, "এই, সবক সবক সবক", এইভাবে দৌড়ে দৌড়ে ওকে খুঁজতো। এমনকি আমরা এয়ারপোর্টে আসার, আমাদের ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, এই সময় ও একটা দোকানে চলে গেছে জিনিস কিনতে এয়ারপোর্টের মধ্যে। ও হচ্ছে এই কাজগুলো করে। এমনকি জুতা তো অনেক কিনছিল। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, যেটা আমরা বলি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বা সবচেয়ে, এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে ফুলের মার্কেটে আমরা ঘুরেছিলাম। এরপরে আমরা ঘুরেছিলাম চাংখা পার্কে। চাংখা পার্কটা কি, চাংখা একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তিটা ছিলেন হচ্ছে একজন ইবনে বতুতার মতো, যিনি হচ্ছে ঘুরে বেড়াতেন। শুধু ঘুরে বেড়ানোর কাজই ছিল না, তার কাজ ছিল যে চায়নার যে ডিপ্লোমেসিটা এখন তৈরি হয়েছে, চায়নার এখন আমরা যেভাবে দেখতে পাই চায়নাকে, তার পেছনে ওনার একটা ভূমিকা ছিল। যেমন হচ্ছে উনি নদী পথে বিভিন্ন দেশে দেশে গেছেন, ওনার সময় উনি 32টা বা 33টা দেশে গেছেন। এখন দেখেন, 32 33 বলতে আমরা একটু কম মনে করতেছি, বাট বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো তো এক ছিল ওই সময়। মানে এই দেশে আসছে, মানে শ্রীলঙ্কা এই দিকে আসছে, মানে এই উপমহাদেশে একটাই ধরছে। এভাবে ধরলে উনি ওরকম শত শত দেশে ঘুরছেন অ্যাকচুয়ালি। আরেকটা গল্প আমি শুনছিলাম যে উনি নাকি ওই যে কলম্বাসের আগে নাকি উনি আমেরিকা আবিষ্কার করছিলেন, বাট উনি ওইভাবে হাইলাইটেড হন নাই। মানে উনি এইভাবে ঘুরতেন, উনি হচ্ছে জাহাজে করে যাইতেন। যাওয়ার পরে দেখা কোথাও যদি মরুভূমি বাদে, জাহাজের মধ্যে আবার ঘোড়া থাকতো, সেই ঘোড়াতে করে তিনি ঘুরতে যাইতেন। অনেক দেশের লোকজন ভাবতো যে সে আসলে দেশ দখল করতে আসছে,
কিন্তু অ্যাকচুয়ালি সে যাইতো ওখান থেকে ট্রেড করতে, বাণিজ্য করতে। আমাদের দেশের বিভিন্ন মশলা আমরা তার বাসায় দেখছিলাম, মানে তার মিউজিয়ামে আমরা দেখছিলাম। তো এই ব্যক্তিটা সম্বন্ধে জানতে পারছিলাম, উনি ছিলেন আবার মুসলিম। তো উনি হজ করছিলেন ওই সময়, ওনার বাবা মা হজ করছিলেন, তাদের কবরও আছে ওখানে। তো এটা এই যে আমরা কানেক্ট ফিল করে একটা, যে ওখানে মুসলিম আছে। উনি কিন্তু মাইনরিটি, মুসলিম তো ওখানে মাইনরিটি, বাট তারপরেও যে তাকে নিয়ে এত বেশি হাইলাইটেড করা হয়, যদিও তিনি মুসলিম এটা হাইলাইটেড করা হয় না সেভাবে, বাট ওনাকে তো হাইলাইট করা হচ্ছে, আমরা সেখানে যে বুঝতেই পারতেছি বিষয়টা। আর চায়নাতে আপনি হচ্ছে ধর্ম পালন যেটা, সেটা হচ্ছে আপনার নিজের ঘরের মধ্যে বা উপাসনালয় আপনি করতে পারেন। বাইরে যেমন আমাদের দেশে অনেক সময় আমরা দেখতে পারি যে যারা দেখা গেল যে আহ মানে অন্যান্য সব ধর্ম পছন্দ করে, ইসলাম পছন্দ করে না, অনেকে এমন আছে। ঠিক আছে, মানে এই যে একটা একটা মারামারি আমাদের মধ্যে লেগে থাকে বিনা কারণে, এটার কোনো কারণই নেই। মানে এমন একটা ভাবসাব যেন মনে হয় যে আমাদের দেশই সবকিছু, মানে পৃথিবীতে আর কিছু নেই। আমরা এমন মনে করি আর কি। যারা দেখা গেল যে ধর্ম মানে তারা ওরাই ঠিক, যারা মানে না ওরা ভাবে ওরাই ঠিক, সবাই একটা। কিন্তু ওখানে এমন না, ওখানে সব ধর্মই সেম স্টাইলে সবাইকে বাড়ির মধ্যে করতে হবে। হোটেলে যায় নামাজও দেয় আমাদের, কিন্তু যাই করো হালাল ফুডও দেওয়া হয়, সবাইকে সবার ধর্মকে শ্রদ্ধা করা হয়, কারোর ধর্মকে আসলে মানে ওইভাবে অপ্রেস করা হয় না। দেখা গেল যে মুসলিমদের অপ্রেস করে অন্য একটা ধর্মকে এই করা হচ্ছে, এমন কিছু না। সব সেম এখানে, ওইভাবে আসলে জিনিসটা চলে। রাস্তাগুলো খুবই পরিষ্কার, আপনার হচ্ছে ওখানকার মানুষগুলো খুবই আপনার রুলস এন্ড রেগুলেশন মেনে চলে। এখন কথা হচ্ছে রুলস এন্ড রেগুলেশন মেনে চলে কেন? কারণ হচ্ছে আপনার, যদি আপনি রুলস ব্রেক করেন আপনার শাস্তি বিশাল ভয়াবহ। ওখানে আপনার রাস্তায় নিয়মিত ছবি তুলতেই থাকে 4-5 সেকেন্ড পর পর। আমরা একদিন রাত্রে ঘুরতেছিলাম, আমি রাবিয়া সবাই মিলে। তো ওখানে রাত্রে দেখা যাচ্ছে যে আপনার সিগন্যাল দিছে, রাস্তা ফাঁকা, কিন্তু সিগন্যাল মানতেছে একজন, মানে পুরো রাস্তা ফাঁকা 300 ফিটের মতো, 5 গুণ 300 ফিট ওখানে মনে করেন একটা রাস্তা, সেখানে একজন বাইক নিয়ে দাঁড়িয়ে গেছে। সো ওরা এটা মানতেছে কেন? কারণ আমরা যদি মনে করি আমাদের সিভিক সেন্স খারাপ, হ্যাঁ খারাপ, কিন্তু আপনি যদি, আমি একটা মনে করাই দিই, লকডাউনের মধ্যে আমরা সবাই মাস্ক পরে বের হতাম, মনে আছে কিনা? মাস্ক পরে বের হতাম, কিন্তু করোনার ভয় না, পুলিশের ভয়। কারণ যদি আমরা মাস্ক না পরে বের হই তাহলে আমাদের জরিমানা দিতে হবে। তো আমাদের দেশে যদি আমরা বিচারটাকে শক্ত করি, যেটা সর্ব একটু আগে বলতেছিল, আমি ওই টপিকের সাথে এটা একটু কানেক্ট করে দিই। কিভাবে দেশের পরিবর্তন হবে? পরিবর্তন করতে গেলে আপনার বিচার শক্ত করতে হবে। বিচার মানে বিচার কয়েকটা আপনার করতে হবে, তাহলে আপনি দেখবেন যে একটা সিগন্যাল ব্রেক করতেছে, দেন জরিমানা করে, বা আপনি হচ্ছে ওরা জেলে দিয়ে। আপনি কেউ একজন একটা রেপ করতেছে, তাকে আপনি একটা ফাঁসি দেন, একটা দেন, দেখেন কি হয়। আপনি হচ্ছে কেউ চুরি করতেছে, আপনি তার হচ্ছে জেল দেন, যাবজ্জীবন দেন, কিছু একটা দেন, দেখেন তারপরে কি হয়। মানে এগুলো আবার মিডিয়াতে প্রকাশও করতে হয়, আমরা শুধু ধরা পর্যন্ত থাকি। সো এই যে বিচার, বিচার জিনিসটা মানে ওর শাস্তি, মানুষ যখন শাস্তির ভয় পাওয়া শুরু করবে, তখন আস্তে আস্তে আমাদের সিভিক সেন্সও গ্রো করবে, আমাদের দেশে একটা পজিটিভ চেঞ্জ আসবে। এই যে যারা ঘুষ খাবে, তাদের ধরেন যে ঘুষ খেলে একটা শাস্তি আছে, চাকরি চলে যাবে সামাজিক ভাবে, তখন দেখবেন যে দেশের একটা পরিবর্তন আসবে। তো ওখানে যে আমরা যে সিভিক সেন্স, ওদের দেশের মানুষের এবং সরকারের যে কঠোরতা, এই সবকিছু মিক্স করে ওদের দেশটা সুন্দর হয়ে উঠছে। আমাদের মতো ওরা বেশি বোঝে না, আমাদের মতো ওরা সব সময় নিজের কাজে ব্যস্ত থাকে। আপনি যদি যান দেখবেন যে চাইনিজ পিপলরা সব নিজের কাজে ব্যস্ত। ও নিজের মানে নিজের চিন্তা করে, আর নিজের চিন্তা করার সাথে সাথে অটোমেটিক্যালি দেশেরও ভালো হয়ে যায়। মানে যখন আপনি নিজের চিন্তা বেশি করবেন, তখন অটোমেটিক্যালি আপনার ফ্যামিলিরও ভালো হবে। ফ্যামিলির সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, সবাই A to Z। এইভাবে আসলে ওরা আমাদের থেকে এগিয়ে যায়, ওদের বিচার ব্যবস্থা ভালো, ওদের নিজেদের সিভিক সেন্স ভালো, ওরা হচ্ছে এগিয়ে যাওয়ার সেই স্পৃহাটা ওদের মধ্যে আছে। এই সবকিছু মিলে আমাদের ভীষণ ভালো লেগেছিল। স্পেশালি ওখানে ওয়াং এবং সর্বর যে একটা কম্বিনেশন আমরা দেখেছিলাম, ওয়াং হচ্ছে একটা ছেলে গাইড আমাদের, সো ওই ট্যুর গাইড, এবং ওয়াং এবং সর্বর যে একটা কেমিস্ট্রি ওখানে ছিল, ওরা দুজন দুজনকে টম এন্ড জেরির মতো খুঁজে বেড়াতো অল টাইম। এটা সবচেয়ে বেশি আমাদের ইউনান সফরের মজার স্মৃতি। আচ্ছা ফারহান, আপনাকে অনেক ধন্যবাদ। সর্বমিত্র তার কাছে না শুনলেও সর্বমিত্রের গল্প আমরা আপনার কাছে শুনে ফেলেছি আসলে অনেক কিছু। আর আপনিও খুব সুন্দর করে আসলে বলছিলেন চীন ভ্রমণের ছোট ছোট কিছু লেসন্স আসলে আপনার কাছ থেকেও আমরা পাচ্ছিলাম। তো আমি যদি বলি যে আপনি খুব কিছু মেসেজ আপনি দিয়েছেন, যেমন বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা যদি বের হতে পারি তাহলে দেশের পরিবর্তন আনা সম্ভব। আমরা সেভাবেই নিচ্ছি সেই মেসেজগুলো। সর্বমিত্র, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ পর্যায়ে ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো যে 2026 সালে তারুণ্য ভাবনা আসলে আপনার কি, আপনার আহ, কি ধরনের পরিকল্পনা আছে নতুন বছর?
আমি একটু কোয়েশ্চেনটা আরেকটু শুনে নিই কাইন্ডলি। 2026 এর তারুণ্য ভাবনা আসলে আপনার কি? ২০২৬ এর তারুণ্য ভাবনা আ আপাতত এটুকুই যে জনগণকে আমাদের জনগণ হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রির জন্য এখনো সেরকম উম মানে সবাই না। মানে আপনার ক্যাপাসিটি থাকা লাগে, আপনার সে অ্যাবিলিটি থাকা লাগে। তাই না? যেমন ধরেন যে আমি একটু এক্সপ্লেইন করে বলি। যেমন ধরেন যে আপনার বাড়ির পাশের ল্যাম্প পোস্টের লাইট অনেকদিন ধরে নষ্ট। আপনি কি করছেন? আপনি হচ্ছে মানিয়ে নিচ্ছেন। আপনি টর্চের আপনার মোবাইলের যে লাইট আছে, সেই লাইটটা জ্বালিয়ে আপনি হাঁটছেন। কিন্তু কোনদিন আপনার বিদ্যুৎ অফিসে গিয়ে আপনি সেই অভিযোগটা দিচ্ছেন না বা সেই আপনার কনসার্নটা জানাচ্ছেন না যে, "আমি যে রাষ্ট্রকে কর দিচ্ছি, আমি যে রাষ্ট্র আমাকে এই সুবিধা দেওয়ার কথা, সেই লাইট কেন আমার ২ মাস ধরে আমার অফ বা সেই লাইট কেন নষ্ট?" সো এই জায়গা থেকে মানুষকে সচেতন করার আমার একটা বড় একটা পরিকল্পনা আছে, আমার ইচ্ছা আছে। দেখা যাক কতটুকু সম্ভব হয়। কারণ হচ্ছে আপনার আ শাসন এবং শাসক, যখন শাসনতন্ত্রে যখন বসে, তখন কিন্তু আপনার শোষক হয়ে যাওয়ার একটা থাকে কিন্তু একটা পসিবিলিটি থাকে। তো তাকে টেনে ধরে রাখার মূল দায়িত্ব হচ্ছে আপনার জনগণের। সো সেই জনগণকে আগে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। তাহলেই না আপনার শাসক ধরা-ছোঁয়ার মধ্যে থাকবে। আর আমাদের দেশের মানুষের মধ্যে কি আ একটা একটা ভাবনা কাজ করে। এই যে যেমন ধরুন যে ডক্টর ইউনূস, আমি তাকে নিয়ে বাজে মন্তব্য করছি না। তারপরে শুনুন যে প্রফেসর ইউনূস যখন আসবে দেশে, আমরা এমন আবেগ নিয়ে ভাষণ দিয়েছি, জানেন নিশ্চয়ই যে তিনি আসলে দেশটা আমেরিকা করে ফেলবে, ইউএসএ করে ফেলবে। এমন একটা ভাব ছিল। কিন্তু আল্টিমেটলি কি হলো? আল্টিমেটলি আমাদের সেই রিয়ালিটি সেটার সাথে শামিল হলো না। সো বিষয়টা হচ্ছে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক না। সিস্টেম। সিস্টেমের মধ্যে চেঞ্জেস আনতে হবে। জি, এই আপনি খুব চমৎকার বলেছেন যে আসলে শাসন আ বা যিনি শাসক হবেন তাকে আসলে টেনে ধরার আ মূল হাতিয়ার তো জনগণের কাছে এবং সেটি ধরতে হবে। আ আসলে আপনাদের ২ জনেই খুব চমৎকার, চমৎকার কিছু বিষয় নিয়ে বলেছেন এবং আপনাদের আসলে তরুণ প্রতিনিধি হিসেবে আমি বলব চমৎকার ভাবনা আপনাদের মাথায় আছে এবং আ নতুন নতুন কিছু নিয়ে আপনারা চিন্তা করছেন এবং দেশের জন্য ভাবছেন, দেশের জন্য কিছু করার চেষ্টা করছেন। আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা ২০২৬ এ আপনারা আ সফলতা অর্জন করেন এবং আপনাদের যে চিন্তা ভাবনা বা আ যে ধরনের আপনাদের মনোবাসনা সেটি পূর্ণ হোক। আমাদের এমনটি প্রত্যাশা আপনারা যার, যার জায়গা থেকে খুব ভালো কিছু করেন। সিএমজি বাংলা এবং রেডিও টুডের যে হ্যালো চায়না প্রোগ্রামে আপনারা ২ জন সময় দিয়েছেন নানান ব্যস্ততার মধ্যেও আপনাদের ২ জনকে অনেক, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দোয়া করব যেন আপনি অনেক ভালো কিছু করেন। অ্যান্ড আমি অডিয়েন্সদের কাছে এটাই বলব যে আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার লাইনে যেন ভালো করতে পারি। যিনি হোস্ট আছেন এই আপু যেন ভালো করতে পারেন। সর্বর লাইনে পড়াশোনাটা যেন ভালোমতো শেষ করতে পারে। মাতব্বরি, মাস্তানি এগুলো তো চলবে। পড়াশোনাটা যেন শেষ হয় যে কারণে ঢাবিতে আসছে। ওটা যেন হয় এবং আস্তে, আস্তে আমি সর্বকে দেখতে চাই সর্ব আরো আস্তে, আস্তে ভালো করুক। নেক্সট ডাকসু ইলেকশনে আবার অন্য একটা পদে সর্ব জিতুক। সেটা আমি চাই এবং সবাইকে দৌড়ের উপরে রাখুক। আচ্ছা। আপনাদের আর আপনাদের ২ জনের জন্য অনেক, অনেক শুভকামনা। হ্যাঁ, সর্বমিত্র আপনাকে অনেক ধন্যবাদ। ফারহান আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমাদের দর্শক এবং শ্রোতা যারা আমাদেরকে এতক্ষণ দেখছিলেন এবং শুনছিলেন আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আগামী মাসে নতুন কোনো টপিকস এবং নতুন কোনো নতুন অতিথিদের নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রওজায়ে জাবিদা ঐশী আপনাদের কাছে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক, অনেক কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।